সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সংঘাত সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন ১৪৭ জন, আজকে আরও ৩ জনের কথা জানানো হয়েছে। এবং যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। অন্যদিকে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে থাকছি আমি নীলুফা জাহান তিথি। এবং শুরুতে অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জুমে আমাদের সাথে যুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। আপনাদের কাছে আসবো, তবে শুরুতে যে খবরটি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে, যেটি বলছিলাম, মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সহকর্মী শারমিন নীরার কাছ থেকে শুরুতে একটু বিস্তারিত জেনে নেব। কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সংঘাত সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জন। নিহতদের স্মরণে মঙ্গলবার শোক ঘোষণা করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই শোক প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, মঙ্গলবার কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হবে। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কবে নাগাদ কারফিউ তুলে নেওয়া হবে এমন প্রশ্নের কোনো উত্তর না মিললেও আন্দোলনকে কেন্দ্র করে মৃতের সংখ্যা ১৪৭ থেকে বেড়ে হয়েছে ১৫০ জন, জানান সচিব। গতকালকে বোধহয় ১৪৭ বলেছিলেন, আজকে বোধহয় আরো ৩টি যোগ হয়েছে ১৫০ উনি বলেছেন। এদিকে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। এ সময় ৭টি বৈঠকে ৭টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানানো হয়। এটা উপস্থাপন করা হয়েছিল, সেটা উপস্থাপন। শারমিন নীরা, ৭১, ঢাকা। অতিথিদের কাছে যাব। ডক্টর সাদেকা হালিম এবং মঞ্জুরুল ইসলাম, আপনাদের দুজনের কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, কোটা আন্দোলন এবং আন্দোলনকে ঘিরে পরবর্তী সহিংসতা ঘটনা প্রবাহ আমরা জানি এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গতকাল আমরা নিহতের সংখ্যা জানলাম ১৪৭, আজকে সেখানে আরও ৩ জন যুক্ত হয়েছে ১৫০। এবং এই যে মন্ত্রী পরিষদের আজকের যে বৈঠক, সেখানটায় আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতেই আপনাদের দুজনের মন্তব্য বা প্রতিক্রিয়া এই বিষয়ে নেব। ডক্টর সাদেকা হালিম, শুরুতে আপনি। আপনাকে ধন্যবাদ। আজকে সোমবার, যেটা যথারীতি যে ক্যাবিনেট মিটিং থাকে, সেই মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের যে সকল মন্ত্রী উপস্থিত ছিলেন তাদের সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে আগামীকালের জন্য। এবং আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বলতে চাই যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ১৫০ জন মানুষ নিহত হয়েছে। বেসরকারিভাবে আমরা যেটা দেখছি, গণমাধ্যমে আমরা যেটা দেখছি যে প্রায় ২০০-র উপরে মানুষ মারা গেছে এবং এর মধ্যে ৮ জন শিশু আছেন এবং ৪৫ জন শিক্ষার্থী আছেন, ৪ জন পুলিশ সদস্য আছেন। বিভিন্ন স্তরের, মানে পথচারী থেকে শুরু করে হকার, তারপরে লিফটম্যান, যারা দাঁড়িয়ে দেখছিলেন বা ঘরের মধ্যে ছিলেন, বিভিন্নভাবে তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। এটা আসলে একটি, আমরা বলবো যে ধরনের শোক যে আমাদেরকে করতে হবে, এটার জন্য আমরা অবশ্যই কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়, একেবারেই অপ্রত্যাশিত। এবং আমরা অবশ্যই শোক পালন করব এবং আমাদের মসজিদে দোয়া হবে, গির্জায়, প্যাগোডায় বলি এবং বৌদ্ধবিহার বলি, সব জায়গাতে আমরা সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমি সমবেদনা জ্ঞাপন করছি। জি, মঞ্জুরুল ইসলাম, আপনার মন্তব্য জানতে চাই। এবং এই যে আমরা কতজন নিহত হয়েছে
বিভিন্ন গণমাধ্যমে তথ্য আসছিল, পরবর্তীতে এর গণমাধ্যমের বাইরে গিয়েও নানান রকম তথ্য কিন্তু আমরা পাচ্ছিলাম। সেখান থেকে আমরা অবশেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য পেলাম, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একেবারে যাচাই শেষে চূড়ান্তভাবে জানানো হবে সেখানে আসলে তাদের পরিচয় বা কতজন, যেমনটি শুরুতে আমরা জেনেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মী 11 জন রয়েছে, এর বাইরে আর কারা কারা নিহত হয়েছেন সে বিষয়টি নিয়ে এটির একটি অনেক দিন ধরেই আলোচনা ছিল, যে এই তথ্যটি অবশেষে সামনে এসেছে এবং আজকে আমরা আগামীকাল শোক পালনের যে সিদ্ধান্ত সেটিও পেলাম। ধন্যবাদ আপনাকে। শুরুতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা। আমি প্রথমে সাধুবাদ দিতে চাই যে দেরিতে হলেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সংখ্যা দিয়েছেন গতকাল 147, এবং আজকে ক্যাবিনেট সচিব বলেছেন সেটা 150। দেখেন, যখন তথ্য না থাকে ক্রেডিবল সোর্স থেকে, তখন অপতথ্য এবং ভুল তথ্য চারদিকে ঘুরে বেড়ায়। আপনি জানেন, আপনি যেমনটি বলেন গণমাধ্যমে তথ্য এসছে, বাংলাদেশের গণমাধ্যমে তো ধরেন 150-এর কাছাকাছি তথ্য এসছে, 200, কেউ 300 এরকম বলেছে। বাংলাদেশের বাইরে যখন আমাদের এখানে ইন্টারনেট নাই, আমরা যখন গণমাধ্যমগুলো পুরো তথ্য দিতে পারছিলাম না নানান কারণে, যোগাযোগের কারণে, তখন কিন্তু দেশের বাইরে থেকে হাজার, মানে 100 থেকে এটা হাজারে প্রায় সংখ্যাটা নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে মনে হচ্ছিল যেন বাংলাদেশে মানে প্রায় সকল পরিবারে যারা বিদেশে আছে তারাই ফোন করে খোঁজ নিচ্ছিলেন যে তারা জীবিত আছেন কিনা, এরকম একটা পরিস্থিতিতে। ফলে আমি মনে করি যারাই সরকারে থাকেন তখন যে কোনো অপতথ্য বা ভুল তথ্যকে মোকাবেলার জন্য যতটুকু তথ্য পাওয়া যায় তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে পারলেই ভালো। তারপরে আপনি সংশোধন করে পরীক্ষা নিরীক্ষা করে আরো ভালো তথ্য দেন সেটা। ফলে আমি দেরিতে হলেও প্রায় 2 সপ্তাহ পরে হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন সাধুবাদ জানাই, এবং একই সাথে বলবো যে এখন আমরাও যেমন আমাদের টেলিভিশন থেকে বিভিন্ন পত্রপত্রিকার তথ্য এবং আমরা আমাদের প্রতিবেদককে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে ঢাকাতেই 148 জন, ঢাকার বাইরে 32 জন, প্রাথমিক তথ্য সেখানে প্রায় 180 জনের মতো। কিছুতে আমাদের অন্তত পাওয়া তথ্য এটা 200 ছাড়ায়নি। ফলে আমি মনে করি এরকম গবেষণা করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সচিব গতকাল আমাদের টেলিভিশনে ছিলেন, এখন অনেক টেলিভিশনে যাচ্ছেন, তিনিও আহ্বান জানিয়েছেন যে স্থানীয় প্রশাসনের কাছে যেন ঢাকার বাইরে যদি কেউ হতাহত হয়ে থাকে সেই তথ্যটি যেন জানায়, তাহলে সরকারি হিসাবে যেন পুরো হতাহতের তালিকাটি আসে। কারণ আপনি জানেন যে গতকাল আমরা সংবাদ কভার করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 34টি পরিবার যারা নিহত হয়েছেন তাদেরকে এক ধরনের সহায়তা দিয়েছেন, আহতদের দেখতে যাচ্ছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। ফলে যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত এই সংঘর্ষ অথবা এই দুঃখজনক ঘটনার কারণে যারাই প্রাণ হারিয়েছেন তাদের পরিবার যেন ন্যূনতম একটা সহযোগিতা পায়, এবং যারা আহত তারা যেন শেষ পর্যন্ত চিকিৎসাটি সরকারি উদ্যোগে পায়, সেটা আমরা চাই। এবং এর সাথে আপনি যুক্ত করেছেন যে আজকে মন্ত্রিপরিষদ, যেটা ডক্টর সাদেক আলিম বললেন যে মন্ত্রিপরিষদ সর্বসম্মতভাবেই একটি শোক প্রস্তাব নিয়েছেন, এবং কালকে কালো দিবস পালন করবার জন্য, শোক দিবস পালন করবার জন্য একটি প্রস্তাব নিয়েছেন। আমি এটাকেও সাধুবাদ জানাই। নাগরিক হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই গত যদি বলি যে 14-15 জুলাই থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ যে একটা ঘটনা প্রত্যক্ষ করলো, বিশেষ করে 18 এবং 19 জুলাই এক ধরনের আমি অনিশ্চয়তা, সহিংসতা, বিক্ষোভ, দুর্বৃত্তদের, ছাত্র আন্দোলন নামে দুর্বৃত্তদের এক ধরনের চ্যালেঞ্জ করা রাষ্ট্রের প্রশাসনকে, এইরকম একটি ঘটনায় যে 150টি বা 200টি প্রাণ ঝরে গেল, এইটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা। আমি মনে করি প্রতিটি নাগরিক, যেই দলের যেই মতেরই হোক, প্রতিটি পেশার নাগরিকরাই কিন্তু মর্মাহত। আমাদের যেমন 4 জন সংবাদকর্মী নিহত হয়েছেন, পুলিশ থেকে সাধারণ নাগরিক, দিনমজুর, ছাত্র, কেউ বাদ যায়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, বেদনার, এবং সেই বেদনায় আমি মনে করি নাগরিকরা একত্রিত হবেন এবং কালকে এই শোক দিবসের মধ্য দিয়ে তাদের মনের আকাঙ্ক্ষা জানাবেন। কিন্তু আবারও দেখেন একই সাথে কিন্তু প্রচারণা হচ্ছে যে ঘরে ঘরে কান্নার হাহাকার, অনেকে এমনভাবে প্রচার করছেন। বিষয়টা যে একেবারে সেরকম না। সরকার পরিস্থিতি সামলে নিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছেন, মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসছে, যেটা নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। এবং কারফিউ আপনি যে চলছে, বলছেন মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে, পরিস্থিতি অনেকটা সামলে নিয়ে গেছে। গত সপ্তাহেই এই সময়টা যে অবস্থা ছিল তার চাইতে আমরা এ সপ্তাহে এসে দেখছি কারফিউ শিথিল হয়েছে,
মানুষজনের যে কর্মঘণ্টা, অর্থাৎ তারা বাইরে থাকতে পারছেন, সেই সময়টাও কিন্তু বেড়েছে। কিন্তু আজকে যখন মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রশ্ন করা হয়েছিল যে কবে নাগাদ কারফিউ তুলে নেওয়া হতে পারে, সেই সময় তিনি এই প্রশ্নের কোনো উত্তর দেননি। আপনার কাছ থেকে জানতে চাই, গণমাধ্যমের সাথে আপনি আছেন, পুরো পরিস্থিতি দেখেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে কারফিউ তুলে নেওয়ার মতো পরিস্থিতি যদি এখনকার সময়টা বিশ্লেষণ করেন, তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে? প্রীতি, আপনি তো নিউজ রুমের সাথে সম্পৃক্ত, আমরাও নিউজ রুমের সাথে সম্পৃক্ত, আপনি জানেন। একেবারে আমি সরাসরি বলতে চাই, আজকেও কিন্তু 2-3টি জায়গায় বিক্ষোভের নামে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছিল। আপনি জানেন যেদিন থেকে কারফিউ জারি করা হয়েছে, যেদিন থেকে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী পথে নেমেছে, মানুষের মধ্যে যেমন স্বস্তি এসছে, দুর্বৃত্তরা কিন্তু গা ঢাকা দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। ফলে সেই বাস্তবতার কারণেই কিন্তু মানুষ তাদের অফিসগুলো খুলতে শুরু করেছে। বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পেরেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি শিক্ষকরা চিন্তা ভাবনা করছেন বেসরকারি প্রতিষ্ঠান খোলা যাবে কিনা। সেই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রী একটি নির্দেশনা আছে। আমি মনে করি যে কারফিউ যেতে সময় লাগবে, এটার সময়টা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। কারণ আমরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ স্বাধীনতার পরে কিন্তু দীর্ঘকালীন কঠিন কারফিউ মোকাবেলা করে অভ্যস্ত। আজকে ডক্টর সাদেক আলী আমার সাথে একমত হবে নিশ্চয়ই। আমরা সেই সময়কার কারফিউতে কিন্তু পথে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবার মানুষ ছাড়া কাউকে আমরা দেখতাম না। এখন কারফিউতে কিন্তু সাধারণ মানুষও বেরিয়ে পড়ে। তার মানে তারা কিন্তু এক ধরনের নিরাপদ বোধ করে যে কারফিউ এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী থাকা মানে হচ্ছে দুর্বৃত্তদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না। তারপর আমি মনে করি পুরোপুরি কারফিউ যেতে হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। দিন তারিখটা আমার এই মুহূর্তে বলা কঠিন, তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে 1-2 সপ্তাহের মধ্যে পুরোপুরি কারফিউ চলে যাবে। এইটা মনে করার, অন্তত আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি না এমনটা হবে। জি, এবং আপনি শিক্ষামন্ত্রীর কথা বলছিলেন যে তিনি আজকে এক ধরনের নির্দেশনা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে আবার আপনাদের কাছে আসবো। এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি, জননিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। অধ্যাপক সাদেক হালিম, এই জায়গায় আপনার মন্তব্য নেব। এবং বিশ্ববিদ্যালয়ে স্টেক হোল্ডার হচ্ছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আজকে যেটি বলেছেন আপনি শুনেছেনই, যে জননিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞদের সাথে আগে আলোচনা হবে, এরপরে সিদ্ধান্ত হবে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। এবং শিক্ষামন্ত্রী যেটা বলেছেন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, যে জননিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন, যারা বিশ্লেষক, যারা সামাজিক রাজনৈতিক বিষয়গুলি নিয়েও দেখবেন যে কিভাবে আসলে আমাদের শুধুমাত্র আমরা বিশ্ববিদ্যালয়গুলি খোলার কথা ভাবছি না। আমরা ভাবছি প্রথমে শুরু করতে হবে যে আমাদের প্রাইমারি স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। আমি মনে করি একজন শিক্ষক হিসাবে এবং একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আমি আছি যে আমাদেরকে আসলে ধাপে ধাপে যেতে হবে, অর্থাৎ অনেকটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে। সবচেয়ে বড় যে জায়গাটা, যে আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থী যারা এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, পরবর্তীতে আমরা জানি যে আন্দোলনটা অন্য পথে চলে গেছে, সেটাকে আর আন্দোলন বলা যায় না, সেটা নাশকতার দিকে চলে গেছে। তাহলে এই যে সময় যে তারা রাজপথে ছিল এবং তারা তাদের যে ভাইদেরকে হারিয়েছে বা বোনকে, তারা কিন্তু সেই শোকটা নিয়ে তারা বহন করছে। এবং ছোট ছোট স্কুলের বাচ্চারাও মারা গেছে, স্কুলে যায়নি সেরকম একটা শিশু মারা গেছে। সে কারণেই আমাদের এখন যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু খুবই একটা, আমি বলবো, ভঙ্গুর একটা মনস্তাত্ত্বিক একটা অবস্থান, তাদের মানসিক অবস্থা তাদের তারা কিন্তু খুব ভয় পেয়েছে, তারা আতঙ্কে আছে। কেন, তারা তো এই বিষয়গুলি দেখেনি। মনজুর ইসলাম যথেষ্টই বলেছেন যে এই কারফিউটা আমরা দেখে বড় হয়েছি। আমি নিজেই যখন শিক্ষার্থী ছিলাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 10 বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, কেননা আমি পুরোপুরি সামরিক শাসকের মধ্য দিয়ে আমাকে লেখাপড়াটা শেষ করতে হয়েছে। সে পলিটিক্যাল রেজিম শিফটের সাথে সাথে যে শিক্ষাঙ্গনগুলো যেভাবে প্রভাবান্বিত হয় সেটা আমরা দেখে অনেকে বড় হয়েছে, অনেকে আর দেখিনি। এখন যে জেনারেশনটা রাজপথে আছে বা ছিল, যারা নেমেছিল তাদের যৌক্তিক দাবি নিয়ে, যেটা
তাৎক্ষণিকভাবে আমি বলবো যে সরকার হয়তো সেটা বুঝতে পারেনি বা দেখেননি বা দেখার প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে তারা অনেক দূর এগিয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সেটা তারা সলভ করেছে, অর্থাৎ সরকার একটি প্রস্তাব নিয়ে আসছে কোটার বিষয়। কিন্তু শিক্ষাঙ্গন খোলাটা এখন একটা বড় একটা জায়গা, যে চ্যালেঞ্জ আমি মনে করি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে সাথে আমাদের সবার কাছে আছে। কেবলমাত্র জননিরাপত্তা বিশ্লেষকদের সাথেই কথা বললে চলবে না। আমি বিনয়ের সাথে বলতে চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা প্রতিনিধিত্ব করে, এরকম কয়েকটি স্তরে আসলে কমিটি থাকতে হবে। সেই যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে একটি কমিটি করা যায়, সাথে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তবে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক ভাবে যারা সমর্থিত ছাত্র সংগঠনগুলি আছে, আর বিশেষ করে যে রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আছেন তাদের দলগুলোও কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আছে। এটা একটা, আমি বলবো যে একটা সাব কালচার, যে যখন ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনগুলি সবগুলি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আধিপত্য তারা বিস্তার করে। ফলে যেটা হয় যে যারা ছোটোখাটো বা যারা একটুখানি প্রভাব রাখতে পারে না, তাদের মধ্যে এক ধরনের কন্টেস্ট কম্পিটিশন শুরু হয়ে যায়। এবং এই যে পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি, সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন পদে আমি ছিলাম, ইলেক্টেড সিন্ডিকেট মেম্বার, ইলেক্টেড ডিন ছিলাম, আমি অনেক দিন ধরে শিক্ষার্থীদের সাথে আছি। আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে আমার রাজনৈতিকভাবে একটা শান্তিপূর্ণ সহাবস্থান। এইটার জায়গায় আমি মনে করি পক্ষকে এখানে যুক্ত করে একটা আস্থার জায়গা তৈরি করাটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আরো কয়েকটি প্রসঙ্গে কথা বলবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকবেন। ৭১ সংযোগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা নিয়েই আমরা কথা বলছি, এবং আজকে হাইকোর্টের একটি পর্যবেক্ষণ, একটি রিটের প্রেক্ষিতে কিন্তু এসেছে, এবং কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রেখে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন। মঙ্গলবার এই বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন সেখানে, তার কাছ থেকে জেনে নেব। কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, প্রাণহানি ও গণগ্রেপ্তারের পর সোমবার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় ৬ সমন্বয়ক সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সাথে প্রকাশিত হয় ডিবি কার্যালয়ে বসে তাদের খাবারের ছবিও। এর একদিন পর ২ আইনজীবী ৬ সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। রিটের শুনানিতে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, এভাবে ধরে নিয়ে খাওয়ার ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি। এই ৬ জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা, এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না। যদিও রাষ্ট্রপক্ষের দাবি নিরাপত্তার কারণে ৬ জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং যারা রিট করেছেন তারা সরাসরি সংক্ষুব্ধ পক্ষ নন। আমাদের জানা মতে কাউকে কোনো গ্রেপ্তার করা হয় না বা ডিটেইন করা হয় না, এই জাতীয় কোনো আদেশ প্রদান করা হয় নাই। এদিকে রাষ্ট্রপক্ষ স্বীকার করেছে আটক শিশু ফাইয়াজের হাতে দড়ি পরানো আইনের লঙ্ঘন ছিল। আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা নিয়েছে, তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে টঙ্গী কিশোরালয়ে নিয়ে গেছে, এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে। ফাইয়াজকে দেওয়া রিমান্ড আবেদন বাতিল ও রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়।
একাত্তর সংযোগের শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, আমাদের সঙ্গে আছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। মহিদুদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এখন যে পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তাদের যে বক্তব্যটি আমাদের কাছে আছে তা হচ্ছে তারা নাশকতা ঠেকাতে বা নাশকতা যারা করেছেন সেই জায়গা থেকে গ্রেপ্তার বা আটক অভিযান চালানো এটি হচ্ছে। কিন্তু এখানটায় অভিভাবকদের কাছ থেকে আমরা যে উদ্বেগের তথ্যগুলো পাচ্ছি বা অভিভাবকরা বলছেন যে এখানে অনেক শিক্ষার্থীকে আটক করা হচ্ছে। আবার আজকে যদি আমরা দেখি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি। আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদের গ্রেপ্তার করছে এবং সেটি কি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হচ্ছে কিনা। আপনাকে ধন্যবাদ। আমাদের এই আন্দোলনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সেটি করা শুরু করেছিল 1 জুন। 17 তারিখ পর্যন্ত কিন্তু চলছে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে। আপনারাই দেখেছেন যে সেখানে আমাদের পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এটি কিভাবে ম্যানেজমেন্ট ছিল, আমাদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের পুলিশের প্রভোকেশন থাকার পরেও কিন্তু আমরা অত্যন্ত ধৈর্যের সহিত এবং যেহেতু ছাত্রদের ব্যাপারে আমাদের সংবেদনশীলতা রয়েছে সেইভাবে বিষয়টি ডিল করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু আন্দোলনটি চলে যায় দুষ্কৃতিকারীদের হাতে, যারা আসলে যাদের অবস্থান আমাদের যে দেশের সম্পদ, দেশের যে আমরা যারা দায়িত্বে আছি তাদের এগেইনস্টে এবং আমাদের যে জাতীয় স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক রয়েছে যেগুলো মানুষের এমআরপি থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশন, আমাদের সেতু ভবন থেকে বিভিন্ন জায়গায় এগুলো আপনার দেখেছেন, এটি আর আমি বলতে চাই না। কিন্তু এর পরবর্তীতে যে কগনিজেবল অফেন্স রয়েছে ন্যাচারালি সেই জায়গাগুলোতে কিন্তু মামলা রুজু তাদেরকেই সফল। আমরা চেষ্টা করেছি, আমাদের প্রচেষ্টা ছিল, কিন্তু তারপরে অফেন্সগুলো যখন হয়েছে তখন মামলা হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে সাক্ষ্য প্রমাণ, সিসিটিভি থেকে আমাদের ভিডিও ফুটেজ গুলো আপনাদের গণমাধ্যম থেকে নেওয়া বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আমরা পেয়েছি সেখান থেকে মামলার যে তদন্তের অংশগুলো সেগুলো উপরে কাজ করা হচ্ছে। এখন গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখেছেন যে রাস্তায় কি পরিমাণ মানুষ সেদিন ছিল এবং কি পরিমাণ নাশকতা এবং দুষ্কৃতিকারীদের কি তাদের আস্ফালন সেদিন ছিল। সে কারণেই কিন্তু তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বা হচ্ছে। এখন গ্রেপ্তারের যখন করা হয় তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যাদেরকে অভিযুক্ত তাদেরকেই আমরা গ্রেপ্তার করি। এরপরেও যদি কোনো অভিযোগ থেকে থাকে যে স্টুডেন্টদেরকে, এখন কোনো স্টুডেন্ট যদি সামনে আল হিসাবে তাদেরকে ব্যবহার করে থাকে অথবা তারাও এই ধ্বংসযজ্ঞের কোনো একটা অংশে যদি তাদের ইনভলভমেন্ট থাকে সেটিও কিন্তু আমরা ইগনোর করতে পারি না। জি, এটি কি আপনারা যাচাই বাছাই করছেন কিনা? কারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করার বিষয়টি তো যেহেতু একটি অনেক বড় উদ্বেগের জায়গায় এসেছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন যে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই জায়গাটাও একটু স্পষ্ট করবেন। না, এই জায়গাটিতে আমি বলছি যে নিশ্চয়ই সকল স্টুডেন্টদেরকে যে গ্রেপ্তার করা হবে তা কিন্তু নয় এবং সেটি তো করার কোনো প্রশ্নই আসে না। আর স্টুডেন্টদের ব্যাপারে আমরা তো বললাম যে আপনার শুরু থেকে 1 থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের অবস্থা দেখেছেন। আমরা এখনো চেষ্টা করেছি এবং চেষ্টা করছি যে যাতে রাইট পার্সন যারা জড়িত তারাই যেন গ্রেপ্তার হয়। তারপরেও যদি এই গ্রেপ্তারের মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, এটা কিন্তু আমাদের যে তদন্তকালীন সময় যে সেক্রেটারি যখন আইও রিপোর্ট সাবমিট করা হয় 173 তদন্ত প্রতিবেদন, তখন কিন্তু এটিকে আমরা আমাদের কোনো যদি মনে হয় যে কারণ ইনভলভমেন্ট সেভাবে ছিল না সেটি কিন্তু আমাদের তখন বাদ দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে যখন নেওয়া হয় তখন কিন্তু শতভাগ নিশ্চিত করে বলা যায় না, তার কারণ যখন কেউ অপরাধ করে প্রত্যেক অপরাধী কিন্তু অপরাধ করেনি বা ছিল না সেটি বলার চেষ্টা করে। তো সে কারণে আমরা বলবো যে স্টুডেন্টদের ব্যাপারে আমরা এখানে স্পষ্ট বলতে চাই তাদের প্রতি আমাদের কোনো ধরনের অপেশাদার আচরণ অথবা তাদের প্রতি আমাদের সহমর্মিতার কোনো ঘাটতি নেই।
এবং সেটি আমাদের তদন্তকালীন সময়ে সেটি অব্যাহত থাকবে। সেই সাথে আমরা বলবো যে এখন যেহেতু যে আন্দোলন ছিল স্টুডেন্টদের যেটি সেটি দাবি পূরণ হয়েছে এবং অনেক জায়গাতেই কিন্তু তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। এখন যারা এটা কন্টিনিউ করতে চায় এবং বিভিন্ন জায়গায় যদি তারা উস্কানিমূলক কাজ করে এবং মানুষের জনজীবনকে বিশৃঙ্খলতার জায়গায় নিয়ে যায়, আজকেও 2-3টি জায়গায় কিন্তু এই ধরনের অবস্থা দেখা গেছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, কিন্তু আপনার বক্তব্য যদি এক কথায় নিয়ে আসি সেখানটায় আসলে আপনি বলেছেনই যে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেই জায়গাটি আপনারা যাচাই বাছাই করে সেখানটায় কেউ নিরপরাধ যারা থাকছেন তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাটিও করবেন, তাই তো? জি, অবশ্যই স্পষ্ট করে বলছি, স্টুডেন্টদের যে ইস্যুটি ছিল এই ইস্যুটি কিন্তু রিজলভ ইস্যু আছে। এর পরবর্তীতে যদি কেউ দুষ্কৃতিকারীর জায়গায় গিয়ে যদি কেউ কাউকে ব্যবহার করে তখন তো সেই দায়ভার পুলিশকে তদন্ত করতে হবে এবং যে দায়ী তাকে চিহ্নিত করতে হবে। যদি কোনো স্টুডেন্ট দেখা যায় যদি দেখা যায় যে সে ইনভলভ আছে এবং তাকে এই দুষ্কৃতিকারীরা তাকে একসাথে নিয়ে নিতে পেরেছে এবং তাতে ব্যবহার করতে পেরেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে আবারও ব্যক্তিগতভাবে বলছি যে স্টুডেন্টদের ব্যাপারে আমাদের কিন্তু অবশ্যই সহমর্মিতা আছে এবং তাদের অন্যায়ভাবে কোনো কিছু না হয়। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার মহিদুদ্দিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডক্টর সাদিকা হালিম, এই জায়গাটায় আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আমি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি সেটি আসলে একেবারে দক্ষিণে অবস্থিত ঢাকা শহরের, এবং আমরা প্রায় আপনার সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন আমরা খুবই একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছি, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার। এবং আপনি জানেন যে 17 জুলাই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশ, যেটি নির্দেশ আদেশ যেটাই বলি না কেন, ইউজিসির মাধ্যমে আসে এবং তার আগে থেকে বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত ছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলতে চাই, আমি এটুকু বলতে পারি যে সেখানে যখন বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, তখন আমরা লক্ষ্য করেছি যে শেষের 2-3 দিন শিক্ষার্থীর থেকে সংখ্যায় অন্যান্য মানুষের বেশি ছিল এবং তাদেরকে আসলে আমরা চিনি না। এবং একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার শিক্ষকরা আমাকে দিয়েছে যে যারা এসেছিলেন তাদের সাথে আমাদের কারেন্ট বা চলমান শিক্ষার্থীদের সাথে তারা অনেকেই সাবেক শিক্ষার্থী বা অন্যান্য বহিরাগত মানুষ, যাদেরকে শিক্ষকরাও চিনতে পারেননি এবং তাদের হাতে লাঠি সোঁটা অনেক কিছুই ছিল। এবং আপনি এটাও জানেন যে এই শিক্ষার্থীরা শেষের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমার কাছ থেকেও কয়েকটি দাবি দাওয়া তারা লিখে নিয়ে গেছে। এবং সেই সময়েও কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি যে আমার যেটা স্থানীয় যে পুলিশ, আমাদের কোতোয়ালি থানা এবং অন্যান্য থানা যেগুলি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ওনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ওনারা সবসময় আমাদের দিকে একটা অবজারভেশনে রেখেছেন যাতে কোনো ধরনের এমন একটা পরিস্থিতি না হয়ে যায়। নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও এই বিষয়গুলোতে যে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেটা আছে। কিন্তু আরেকটা বিষয় আমি বলতে চাই যে তারা যখন বাইরে চলে গেছে মিছিল নিয়ে, যখন আমাদেরও কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5টি শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, সেটা তাঁতিবাজার পর্যন্ত যখন তারা মিছিল নিয়ে গেছেন, সেটা অতর্কিতে তাদের উপরে কিছু গুলি এসছে, কিন্তু সেটি কিন্তু পুলিশের থেকে ছিল না, যেটুকু আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে পরবর্তীতে জানিয়েছে। এবং এটুকু আরেকটু গ্রেপ্তার বিষয় আমি একটু বলতে চাই যে গ্রেপ্তারের ঘটনাও কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটছে এবং সেখানে কিন্তু আমরা সরাসরি শিক্ষকরাই কিন্তু সংশ্লিষ্ট থানার সাথে কথা বলছি এবং এখানেও আমি একটু বলবো যে তারা কিন্তু আমাদেরকে খুবই কোঅপারেট করছে। কিন্তু সেটা একটু আগে উনি বলেছেন মহিউদ্দিন সাহেব যে কিছু শিক্ষার্থী পাওয়া যাচ্ছে যেখানে তাদের বেশ কিছু সংশ্লিষ্টতা কিন্তু আইনি কাঠামোর মধ্যে যেতে হবে, কিন্তু প্রাথমিকভাবে যাদেরকে অনেকে নিয়ে যাওয়ার পরে ওনারা কিন্তু যাচাই বাছাই করে এই জায়গাটা আমি বলবো যে পুলিশ অনেক সহমর্মিতা ধৈর্যের সাথে কাজ করছে, এমনটি আপনি দেখেছেন। মঞ্জুর ইসলাম, আপনি যেহেতু নিউজরুমেই আছেন এবং নিউজরুমের খবরও জানেন, 14 দলের একটি বৈঠক হয়েছে এবং যেটি আমাদের স্ক্রলেও যাচ্ছে, সেই বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সেটি জানিয়েছেন। একেবারেই এই আন্দোলনকে ঘিরে তৃতীয় পক্ষ হিসেবে তারা সুযোগ নিয়েছে এমন একটি কথা কিন্তু ছিল। সেই জায়গা থেকে আজকের বৈঠকের সিদ্ধান্ত, আপনি কি বলবেন? ধন্যবাদ তিথি এই বিষয়টি আনবার জন্য। আমি যখন এই অনুষ্ঠান করছিলাম আমিও স্কলিংয়ে দেখছিলাম যে ওবায়দুল কাদের সাহেব ব্রিফ করছেন, এবং আমরা এক্সপেক্টই করছিলাম যে 14 দলের সাথে বৈঠক করেই কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী কারফিউর সিদ্ধান্ত দিয়েছিলেন। আজকে যখন 14 দলের সাথে আবার বৈঠক, আমি বিকেলেই বলছিলাম যে এখানেও একটি বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই বৈঠকে বলেছেন যে এই ঘটনা, আমরাও গত কদিন ধরে বলছিলাম যে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হলো, পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিককে পিটিয়ে হত্যা, আমরা এর আগেও কিন্তু আন্দোলন কাভার করেছি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলন, এমনকি 28শে অক্টোবর আন্দোলন। সেখানে চিহ্নিত করে গণমাধ্যমের সকল দলমত নির্বিশেষে গণমাধ্যমের গাড়িকে হামলা, সাংবাদিককে হামলা এবং হত্যার চেষ্টা, এইটা কিন্তু অভূতপূর্ব ছিল। এবং ছাদ থেকে ফেলে দিয়ে ছাত্র, অন্য মতের ছাত্রদেরকে ফেলে দিয়ে তারা মরা নিশ্চিত করবার জন্য যারা ঝুলেছিল তাদেরকে পাথর দিয়ে মারা এবং রক কেটে দেয়া, এই সমস্ত কিছু কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের সাইন বহন করে। এবং সেটা বারবারই বলছিল তৃতীয় পক্ষ, পরিষ্কার করে বলতে গেলে জামাত শিবিরের রাজনীতিতে এই ধরনের অতীত অভিজ্ঞতা আছে। আমার ধারণা বিষয়টি বিবেচনা করে আজকে 14 দলের পরামর্শে সরকারের একটি সিদ্ধান্ত যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। দেরিতে হলেও এই সিদ্ধান্ত নেবার জন্য অভিনন্দন জানাই মুক্তিযোদ্ধাদের পক্ষের মানুষের একজন মানুষ হিসাবে। আমি মনে করি এর সাথে ডক্টর সাদিক আলিম যেটি বলছিলেন যে আমরা যেহেতু জানি যে মূল ঘটনার সাথে কারা জড়িত, একটি ইন্ডিকেশন পাওয়া গেল, সেই ক্ষেত্রে আমার ধারণা সাধারণভাবে ছাত্রদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, এটা বাস্তবতা। কিন্তু সেই আতঙ্কের জায়গাটাই হিসেবে একজন নাগরিক হিসেবে বলি, এই যে ব্লক রিডের নামে কিন্তু সকল শ্রেণীর সকল বয়সের ছাত্ররা আতঙ্কিত। এই আতঙ্ক থেকে তাদেরকে দূর করতে হবে। অবশ্যই আমাদের আলোচনার আরো বিষয় আছে, সময় যেহেতু অল্প সেহেতু আমরা একটা বিরতি নিয়ে আসব আপনাদের কাছে। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছিলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা আছেন ৭১ সংযোগে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। হাইকোর্ট আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে একটি রিটের প্রেক্ষিতে, সেটি আপনি জানেন যে 6 সমন্বয়ককে কোটা আন্দোলনে ডিবি কার্যালয়ে রেখে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন। হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে আমাদের প্রতিষ্ঠানগুলোর আচরণ কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটি আসলে হাইকোর্টের অবজারভেশন আমি বলবো না, কারণ হাইকোর্টে যারা বিচারপতি থাকেন তারাও এদেশেরই মানুষ। ওনারা হয়তো যখন একটি মামলা শুনানি হয় তখন আইনজীবীরা অনেক কথা বলেন, তারই প্রেক্ষিতে হয়তো ওনারা একটি কমেন্টস করেন। আমি বলবো এটা একটি কমেন্টস। ওনারা কেন বলেছেন, যেহেতু মামলাটি বিচারাধীন, আমি মামলার মেরিটে তেমন কিছু বলবো না, বাট আমার মনে হয় যে এই কমেন্টসটা কি উদ্দেশ্যে উনি করেছেন আমি বলতে পারবো না, বাট না করলেই ভালো হতো। কারণ যদিও এটা কমেন্টস, বাট এটা মিডিয়াতে খুব ফলাভাবে আসছে। এখন ধরুন ডিবি হেফাজতে যারা রয়েছে 6 জন মিলেমিশে আসে, এবং তাদের যে ছবি আমরা দেখেছি তাতে মনে হয় নাই যে তারা ডিটেইনড আছে অথবা তারা হেফাজত বলতে তারা কোনো অবস্টাকল সিচুয়েশনে আছে, এটা আমার কাছে মনে হয়নি। যেহেতু কালকে মামলাটির রায় আদেশ হবে, সুতরাং আমি মেরিটে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না, বাট তারপরেও আমার মনে হয় যে এটার বিস্তারিত শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে আটক করা হয়নি, বরঞ্চ তাদের নিরাপত্তাজনিত ইস্যুস ছিল। সেই কারণে এই আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বেশ কিছু কুশীলব আমাদের সাথে অ্যাড হয়েছে। তো এই কুশীলবরা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, যেখানে যেভাবে সুবিধা করার কথা সেখানে সেভাবেই সুবিধা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ হয়তো বিদেশে বসে বিবৃতি দিচ্ছেন, কেউ হয়তো খুব হাইকোর্টে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তার মধ্যে আরো একটি আছে যে ঢাকা কলেজের 17 বছর বয়সী যে শিক্ষার্থী ফাইয়াজ, তাকে রশি দিয়ে বেঁধে আদালতে নেওয়ায় ভুল হয়েছে বলে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। এই ধরনের ভুল আসলে এমন পরিস্থিতিতে কিভাবে ঘটে? রাষ্ট্রপক্ষ ডেফিনেটলি ভালো সাবমিশন দিয়েছে যে পুলিশ যে কাজটি করেছে, যে যেহেতু সে শিশু, তার বিচার হবে শিশু আদালতে এবং তাকে পাঠাতে হবে আপনার কিশোর অপরাধ দমন কেন্দ্র যেটি থাকে গাজীপুরে, এটি আছে, সেখানে পাঠানোর নিয়ম ছিল, কিন্তু তাকে হাত বেঁধে আদালতে উপস্থাপন করেছে। আমি বলবো রাষ্ট্রপক্ষ এটি বলে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, কারণ যেটি ভুল
সেটি ভুল স্বীকার করাটাই উত্তম। তো এই ক্ষেত্রে আমি তো ধন্যবাদ দেবো যে রাষ্ট্রপক্ষ এটি স্বীকার করেছে যে তারা এটি ভুল হয়েছে, সুতরাং তাকে যেখানে নেওয়ার সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আইন সবাইকে মেনে চলতে হবে, সেটা পুলিশ হোক, রাষ্ট্রপক্ষ হোক, এবং আমাদের যারা বিচারপতি রয়েছেন, আমাদের দেশের সিস্টেম কিন্তু জাস্টিস অ্যাকর্ডিং টু ল, আইনে যা আছে আইন অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। এখন বিচার করতে যেয়ে ডেফিনেটলি এখানকার যারা পিটিশনারের লয়ার রয়েছেন তারা অনেকগুলি যুক্তি দিয়েছেন যে এখানে হেফাজত মানে ডিটেনশনের দরকার নেই বা অ্যারেস্টের দরকার নেই, ডিবির মতো জায়গায় কাউকে নেওয়াটাই মানে হচ্ছে সংবিধানের ভায়োলেশন। কালকে যেহেতু আদেশ হবে আমরা অপেক্ষা করি। আরেকটি ওনারা যেটা বলেছেন যে গুলি করা যাবে না কাউকে, আমার জানা মতে আদালতে এটা চেয়েছেন যে আপনারা এরকম একটা প্রুফ দেন যেখানে পুলিশ এরকম ওপেন গুলি করেছে কাউকে শুধুমাত্র মেরে ফেলার জন্য উইদাউট ডিফেন্স। এটা কিন্তু তারা আদালতে আজকে দিতে পারেনি, কালকে তারা কি উপস্থাপন করবে আমি জানি না। কারণ যারা রিট করেছেন আদালত তাদের কাছে চেয়েছেন এরকম তথ্য চেয়েছেন কালকে তারা চেষ্টা করবে যে পুলিশ বিনা কারণে কাউকে গুলি করেছে বা কিছু। আমরা যখন বিরতিতে ছিলাম তখন আমাদের আরেকজন আলোচক সম্ভবত সাদিকা আপা বলতেছিলেন যে যেভাবে নৃশংস হত্যাকাণ্ডগুলি চালানো হয়েছে, যে কাউকে মেরে গাছে লটকানো হয়েছে, কাউকে মেরে 1 কিলোমিটার টানা হেঁচড়া করে নেওয়া হয়েছে, এই যে মেরে ফেলার পরে উল্লাস কারা করেছে সেটাও তো ডিটেক্ট করতে হবে। এই বিষয়গুলো যেটি বারবারই বলা হচ্ছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই প্রত্যেকটি নাশকতার ঘটনারই তদন্ত করে একেবারে তথ্যগুলো সামনে নিয়ে আসা দরকার। অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডক্টর সাদেকা হালিম এবং মঞ্জুরুল ইসলাম, আপনাদের দুজনেরই মন্তব্য নেব। হাইকোর্ট আজকে যে মন্তব্য করেছেন এবং এর পাশাপাশি এই যে 17 বছরের শিক্ষার্থী, সেটি রাষ্ট্রপক্ষ তারা ভুলও বলেছেন, তারা সেটি মেনে নিয়েছেন। ডক্টর সাদেকা হালিম, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম মন্তব্যটা হচ্ছে যে হাইকোর্ট যে একটা অবজারভেশন বলি আর কমেন্ট বলি যেটা দিয়েছেন যে ডিবি অফিসের যে 6 জন সমন্বয়ক আছে তাদের লাঞ্চ বা কোনো একটি মিল তারা নিচ্ছিলেন, সেই সময়কার ছবিটা আমরা ভাইরাল হয়েছে। বড় একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে মিলটা মানে মিল নেওয়া বা খাবার গ্রহণ করা এটা খুব প্রাইভেট ম্যাটার। এটি আসলে তারা দাবি করছেন যে তাদেরকে সেখানে রাখা হয়েছে তাদের হেফাজতের জন্য, এবং সেটা একটু আগে আমাদের আইনজীবী উনি বলেছেন যে অনেক ধরনের ফোর্সেস কিন্তু বাইরে কাজ করেছে। এই যে আন্দোলনটা, যেটা কোটা আন্দোলন, একটা ইনোসেন্ট ইস্যু থেকে যখন আমরা দেখছি এটা নাশকতার দিকে চলে গেছে, এবং বিরোধী দলের যারা আছেন তারা বলেছেন যে সরকারকে পতন করতে হবে এখন 1 দফা। আবার ওদের সমন্বয়কদের মধ্যে আরেকটি অংশ বলছেন যে তাদের 9 দফা আছে। তো সব কিছু বিচার বিবেচনা নিয়ে তাদের আমি মনে করি নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি আসলে রাষ্ট্রীয় পর্যায়ে সেটা দেখাশোনা করা হচ্ছে, এবং সেটি কি পদ্ধতি হবে সেটা একেবারেই সরকার এবং রাষ্ট্রের সিদ্ধান্ত হবে। একেবারেই সময় অল্প, খুব সংক্ষেপে মঞ্জুরুল ইসলাম আপনার মন্তব্য নেব। আমি দুটি বাক্যে বলতে চাই। একটি হচ্ছে যে আমরা খুব স্পর্শকাতর সময় পার করছি, সেই সময় প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কালকে প্রথমে যখন গণমাধ্যমে আসলো যে ডিবি হেফাজতে এসে 6 জন সমন্বয়ক যুক্ত বিবৃতি দিয়েছেন, তাতে কিন্তু প্রশ্ন উঠেছে। সেদিন সকালেই মাননীয় প্রধানমন্ত্রী 34টি পরিবারকে, নিহতদের পরিবারকে যখন সান্ত্বনা দিচ্ছেন এক ধরনের মানুষ শোকাবহ পরিবেশে, তখন এই ধরনের বিবৃতি, এই ধরনের সংবাদ কিন্তু অনেককে আহত করেছে। তারপরে ওই রকম একটা ছবি, খাবারের ছবি দিয়ে এই কারণে হাইকোর্ট একটি মন্তব্য করেছেন। আমি মনে করি তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে বোধহয় এটাকে এড়ানো যেত। দ্বিতীয়ত, আমরা যখন কথা বলছি, আপনি যে নিউজটা আগে বললেন, একটি বাংলাদেশি ইতিহাসে মাইল ফলক সিদ্ধান্ত কিন্তু হলো আরেকটি আজকে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা, এটাও শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলেও অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এই সময় আমি একজন সাংবাদিক, একজন নাগরিক হিসেবে আশা করব আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে কিন্তু আবারও আমাদেরকে নানান রকম সংকটে পড়তে হবে। সেই সংকট আমরা অ্যাভয়েড করার জন্য আমরা যার যার দায়িত্ব সংবেদনশীলতার সাথে এবং মানুষের সম্মান, সংবিধানকে সমুন্নত রেখে যেন পালন করি, সে আহ্বান থাকবে। দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদেকা হালিম আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে।